हेलो 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 ठीक है बोलছি हाँ हेलो শুভ সন্ধ্যা। উচ্চতর হোমিও শিক্ষার গ্রুপে আজকে যারা উপস্থিত হয়েছে এবং যারা আজকের ক্লাস করবেন পরবর্তী সময়ে, প্রত্যেককেই আজকের ক্লাসে উপস্থিত হওয়ার জন্য অভিনন্দন জানাই। এখন আমরা একটা খুব খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি।
যেটা কোভিড-19 SARS-CoV-19 একটা ভাইরাস, যে ভাইরাস ফিভার, যে ভাইরাস সারা পৃথিবীতে যেভাবে মানুষের ক্ষতি করছে বিভিন্ন দিক থেকে, মানুষের শরীরের দিক থেকে যেমন, মানুষের অর্থনৈতিক জীবন জীবিকা প্রত্যেকটা ক্ষেত্রে যেভাবে ক্ষতি করছে, সেই জন্য আমরা সবাই একটা চিন্তিত এবং সবাই একটা চিন্তার মধ্যেই আছি। বিশেষ করে আমরা যারা ডাক্তার, বিশেষ করে আমরা যারা ডাক্তারি নিয়ে চলি, অনেকেই আছেন, ডাক্তারদের সাহায্যের জন্য অনেকেই থাকেন, এবং সবাইকেই এই চিন্তার মধ্যে একটা থাকতে হচ্ছে। তো তার মধ্যে দিয়ে আমাদের এই ফেসবুক লাইভের ক্লাস, যেটা উদ্যোক্তা উচ্চতর হোমিও গ্রুপ, এবং এর মধ্যে থেকে কে কতটা উপকার হচ্ছে জানি না, কারণ তার কোনো ফিডব্যাক পাওয়া যাচ্ছে না যে কার কতটা উপকারে লাগছে। কিন্তু আমি আমার ক্ষেত্রে বলতে পারি যে আমার একটা বিশেষ উপকার হচ্ছে যে আমার পড়াশোনাটা হচ্ছে, এটা হলো মূল বিষয়। আর আজকের আমাদের আলোচনার বিষয় হলো প্যাথোলজি। প্যাথোলজি নিয়ে আমরা অনেকবারই আলোচনা করেছি যে প্যাথোলজিক্যাল কি গুরুত্ব আছে আমাদের এই ট্রিটমেন্ট করার ক্ষেত্রে, বা আমাদের পেশেন্ট দেখার ক্ষেত্রে কতটা গুরুত্বপূর্ণ এই প্যাথোলজি সাবজেক্ট। তার মধ্যে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ আমরা বলেছিলাম যে ক্লিনিক্যাল প্যাথোলজি। ক্লিনিক্যাল প্যাথোলজি এমন একটা প্যাথোলজি যে প্যাথোলজিক্যাল পয়েন্ট অফ ভিউতে আমরা মানুষের বিভিন্ন ধরনের রোগকে সহজে নির্ণয় করতে পারি। কারণ আমরা হোমিওপ্যাথ বা হোমিওপ্যাথির ক্ষেত্রে যদি দেখি যে সাইন সিমটম, বা আমরা কেস টেকিং করি, একটা পেশেন্টের ক্ষেত্রে কেস টেকিং করি, সেই কেস টেকিং এর ক্ষেত্রে কতগুলো গুরুত্বপূর্ণ বিষয় আমাদেরকে নিরীক্ষা করতে হয়। হ্যানিম্যান সেই জায়গাগুলো অনেক সময় অনেক জায়গায় বলে গেছে বা লিখে গেছে, বা তার অ্যাফোরিজমের মধ্যে আলোচনা করেছেন। তো ক্লিনিক্যাল প্যাথোলজি এমন একটা প্যাথোলজি যে ক্লিনিক্যাল ডায়াগনোসিস করে আমরা একটা পেশেন্টকে কতটা ভালো করতে পারবো, বা একটা পেশেন্টের কতটা ভালো পরিস্থিতির দিকে যেতে পারে সেটা যেমন পারবো খুঁজতে পারবো, তেমনি আমরা আমাদের মেডিসিন দিয়ে কত তাড়াতাড়ি পেশেন্টটাকে ভালো করে দিতে পারবো। সেই 1 নম্বর অ্যাপোরিজম যেটা হ্যানিম্যান বলে গেছেন, এ ফিজিশিয়ান হাই অ্যান্ড অনলি মিশন ইজ টু রেস্টোর দ্য সিক, প্রিভেন্ট দ্য কিওর অ্যাজ ইট ইজ টার্ম। তো এইগুলো নিয়ে তো বিশদ আলোচনা বারবার করছি একটাই কারণে, যে আগামী দিনে হোমিওপ্যাথিকে আরো বেশি করে মানুষের কাজে, মানুষের রোগ নির্ণয়ের ক্ষেত্রে, মানুষের হেলথের প্রিভেনশনের ক্ষেত্রে, কারণ আমরা জানি প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। একটা পেশেন্টকে যদি আমরা প্রিভেনশন করতে পারি সেটা কিওরের থেকে অনেক ভালো কাজ। তাহলে হোমিওপ্যাথি দিয়ে যদি প্রিভেনশন করে দিতে পারি, সেটা যদি না আসে তাহলে সেটা অনেক অনেক ভালো। তো এই এত কিছু জিনিস আমাদের যে দরকার, সেই দরকারের জন্য আমরা আমাদের প্যাথোলজিটাকে আমার ইম্পর্টেন্স দেওয়া দরকার হয়। তো আজকে আমরা শুরু করব প্যাথোলজিক্যাল একটা কন্ডিশন, যেটা খুবই কমন, একদম আমরা আমাদের প্রত্যেকের প্রায় দেখা যায় যে ঘরে ঘরে
এই জিনিসটা দেখা দিচ্ছে, যেটাকে আমরা বলি ব্লাড সুগার, ইংরেজিতে বলি আমরা ডায়াবেটিক মেলিটাস। তো ডায়াবেটিক মেলিটাস নিয়ে আজকে আমি কিছুটা আলোচনা করব। ডায়াবেটিক মেলিটাস অনেক বড় অনেক কিছু আছে, তো ডায়াবেটিক মেলিটাস নিয়ে কিছুটা আলোচনা করব। এই ডায়াবেটিক মেলিটাসের ক্ষেত্রে আমরা দেখি যে একটা পেশেন্টের ক্ষেত্রে ডায়াবেটিক মেলিটাস কতটা খারাপ রোগ তৈরি করে দিতে পারে এবং তার কন্ডিশন কতটা ভালো বা কতটা খারাপ, বা তার অন্য কোনো রোগ তাকে ধরে নিচ্ছে কিনা, সেটা অনেক সময় এই ডায়াবেটিস থেকে আমরা বুঝতে পারি। তাহলে ডায়াবেটিসটা হলো একটা ইন্ডিকেশন, মানে একজনের ডায়াবেটিস হয়েছে, তো সেই ডায়াবেটিসটা তার ইন্ডিকেশন মানে একটা নির্দেশ, ছোট একটা নির্দেশ। আমরা একটা সিগন্যাল দেখি, মনে করুন রেড সিগন্যাল, গ্রিন সিগন্যাল, এরকম আমরা সিগন্যাল দেখি। তো ডায়াবেটিকটা হলো একটা সিগন্যাল, যে সিগন্যালের যদি আমরা না বুঝতে পারি, আমরা ডাক্তার হয়ে যে ক্লিনিক্যাল সিগন্যালটা যদি না বুঝতে পারি, আমরা সেই মানে আমাদের পুরনো ধ্যান ধারণা নিয়েই থাকি, ঠিক আছে এটা করুন ওটা করুন, ভাত খাবেন না, এই করুন সেই করুন, এইসব যদি বলি, তাহলে দেখা যাবে যে ডিজিজটা বা রোগটা তার মতন করে বেড়ে উঠছে, আর আমরা কিন্তু সেটাকে নিয়ে খুব বেশি এগোতে পারলাম না। পেশেন্টটার কমপ্লিকেশন তৈরি হলো, মানে তার পরবর্তীকালে তার মধ্যে সমস্যাগুলো তৈরি হলো, যে সমস্যাগুলো আমাদের পরবর্তী পেশেন্টের ক্ষেত্রে সাধারণত একটা মৃত্যুর পথে নিয়ে যাওয়ার বা মরে যেতে পারে, এইরকম একটা কন্ডিশন তৈরি করে দিতে পারে। তো ডায়াবেটিস নিয়ে যখন আমরা প্যাথোলজিতে আলোচনা করব, সে ডায়াবেটিস কোন সিস্টেমের মধ্যে পড়ে, তো প্যাথোলজিতে দেখবেন সিস্টেম আছে, সিস্টেমিক প্যাথোলজি, আবার সিস্টেমিক ফিজিওলজিও আছে। তো সিস্টেমিক প্যাথোলজি যেমন আছে, আবার সিস্টেমিক ফিজিওলজি আছে। তো কোন সিস্টেমের মধ্যে পড়ে? সিস্টেম বলতে এখানে বোঝাচ্ছে যে যেমন একটা মেটাবলিক ডিসঅর্ডার, মানে মেটাবলিক সিস্টেম, আবার একটা হচ্ছে এন্ডোক্রিনাল ডিসঅর্ডার। তো ডায়াবেটিসটাকে আমরা এই দুটোতেই আমরা ফেলতে পারি। কিসে ফেলবো তাহলে? একটা হচ্ছে বললাম মেটাবলিক ডিসঅর্ডার, তাহলে এই মেটাবলিক ডিসঅর্ডার বলতে কি বোঝায়? যে তার মেটাবলিজম ঠিকঠাক হচ্ছে না, সেই কারণে তার ডায়াবেটিস হলো। এবার মেটাবলিজম বলতে কি বোঝায়? ফিজিওলজিতে বলছে মেটাবলিজম আমরা যা খাবার খাই, কার্বোহাইড্রেট খাই, প্রোটিন খাই, ফ্যাট খাই, ভিটামিনস খাই, মিনারেলস খাই, ওয়াটার, এই যে এই খাবারগুলো খাচ্ছি আমরা, এইগুলো আমাদের বডিতে মেটাবলাইজড হবে কতগুলো মেটাবলিক প্রসেসের মাধ্যমে। তাহলে যে প্রসেসের মাধ্যমে মেটাবলিক হবে, সেই প্রসেসটা ডিস্টার্ব করছে। সেই প্রসেসটা যখন ডিস্টার্ব করে, তখন মেটাবলিজমটা হলো না। তাহলে মেটাবলিজম যদি না হয়, তাহলে বডিতে অ্যাবজর্পশন হবে না। বডি অ্যাবজর্পশন না করলে বডিতে তাহলে দেখা যাচ্ছে একটা ডেফিসিয়েন্সি ডিসঅর্ডার। এটা যেমন একটা ফ্যাক্টর। আবার একটা ফ্যাক্টর হলো যে আমাদের বডিতে যদি ফিজিওলজিতে আমরা দেখি যে এন্ডোক্রিন সিস্টেম বলে একটা সিস্টেম আছে, এবং সেই সিস্টেমের মধ্যে প্যানক্রিয়াস বলে একটা কথা আছে। এই প্যানক্রিয়াসটা আমাদের এন্ডোক্রিন সিস্টেমের একটা পার্ট। কারণ এন্ডোক্রিন গ্ল্যান্ড থেকে যে সিক্রিশন হয়, সে হরমোন সিক্রিশন হচ্ছে
তার মধ্যে প্যানক্রিয়াস হচ্ছে একটা মিক্সড গ্ল্যান্ড, সে এন্ডো এক্সো দুটোই সিক্রিশন করতে পারে। তাহলে এন্ডোক্রিন প্যানক্রিয়াসের যে এন্ডোক্রিন যে ফাংশনটা আছে, সেই ফাংশনটা ডিপেন্ড করে কিসের ওপরে? আমি খুব ছোট করে বলছি, কারণ এগুলো খুব ডেসক্রিপটিভ, শেষ করা যাবে না। যেমন প্যানক্রিয়াসের মধ্যে মেজর সেল টাইপ আছে, সেই সেল টাইপের মধ্যে বিটা, এটা হচ্ছে বিটা সেল টাইপ, এটা আলফা সেল টাইপ, একটা ডেল্টা সেল টাইপ। আর একটা আছে প্যানক্রিয়াটিক পলিপেপটাইড সেল আর এফ সেল। তাহলে কি বললাম? বিটা সেল টাইপ, আলফা সেল টাইপ, ডেল্টা সেল টাইপ আর প্যানক্রিয়াটিক পলিপেপটাইড সেল, যেটাকে এফ সেল বলি আমরা, এফ সেল বলি। তো এই যে এফ সেল, এর একটা ফাংশন আছে বিটা সেল। এই পুরো প্যানক্রিয়াসে বিটা সেল 70% বিটা সেল থাকে, যেটা আইলেট সেল বলি আমরা। এই বিটা সেল থেকে সিক্রিট হয় ইনসুলিন, বিটা সেল থেকে সিক্রিট হয় ইনসুলিন, এবং দ্য ডিফেক্টিভ রেসপন্স or deficient synthesis of which causes diabetic mellitus। তাহলে এই যে মেজর সেল টাইপের মধ্যে বিটা সেলটা বললাম, তাহলে এই বিটা সেল 70% বিটা সেল আছে। তাহলে এই বিটা সেল থেকে সিক্রিশন হচ্ছে ইনসুলিন। তাহলে ইনসুলিনের ডিফেক্টিভ রেসপন্স হচ্ছে ইনসুলিন, অথবা ডেফিসিয়েন্ট সিনথেসিস হচ্ছে ইনসুলিনের ক্ষেত্রে, যেটা মেনলি কজ হচ্ছে ডায়াবেটিক মেলিটাস। তাহলে এন্ডোক্রিনাল কজ হলো একটা, যে এন্ডোক্রিন কজের জন্য তার ডায়াবেটিক মেলিটাস হতে পারে। নেক্সট আমরা যাব যে আলফা সেল। 20% আলফা সেল থাকে, 20% অফ আইলেট সেলসের আলফা সেল আছে। যে আলফা সেল সিক্রেট করে গ্লুকাগন, এই যে গ্লুকাগন সিক্রেট করছে, which induces hyperglycemia হলো। ডেল্টা সেল থাকে 5 to 10%, যাকে আমরা ডি সেল অফ প্যানক্রিয়াস করি, আইলেটস অফ ল্যাঙ্গার্হ্যামকে ডি সেল অফ প্যানক্রিয়াস করি, ডেল্টা সেল। এই ডেল্টা সেল 5 to 10% থাকে। এই ডেল্টা সেল সিক্রেট সোমাটোস্ট্যাটিন। এইটা যে সিক্রেট করছে, এ কি করছে? সাপ্রেশন করছে। কাকে সাপ্রেশন করছে? বোথ ইনসুলিন অ্যান্ড গ্লুকাগন। এই যে রিলিজিং হচ্ছে, তাকে সাপ্রেশন। নেক্সট হলো প্যানক্রিয়াটিক পলিপেপটাইড সেল। এই প্যানক্রিয়াটিক পলিপেপটাইড সেল, যেটাকে আমরা বলি পিপি সেল অথবা এফ সেল বলি, এটা আইলেটস এর মধ্যে 1 to 2% থাকে, এবং এটা সিক্রিট করে প্যানক্রিয়াটিক পলিপেপটাইড। এবং এই যে প্যানক্রিয়াটিক পলিপেপটাইড সিক্রিট করছে, এর এফেক্ট করছে গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল এফেক্ট। কেন আমি এত কিছু বললাম? যদি আমরা শুধু বলছে সুগার হয়েছে, তাহলে শুধু সুগার হয়েছে বললে তো ওখানে শেষ করলে তো হবে না। আমি সুগারটা হয়েছে, তাকে বললাম সুগার টেস্ট করে আনো, পিপি ফাস্টিং র্যান্ডাম সুগার টেস্ট করে আনো, দেখি সুগার কত আছে। কিন্তু আমাকে যদি সে সুগারটা সম্পর্কে অ্যানালাইসিস করতে হয়, তখন কিন্তু তাকে ওই রিপোর্ট ধরে এবং পেশেন্টের সাইন সিমটম ধরে আমাকে অ্যানালাইসিস করতে হবে। কিন্তু বেসিক জায়গাটা আমাকে জেনে রাখতে হবে যে এই জায়গাগুলো হতে পারে, কারণ এই সুগারের পরবর্তীকালে অনেকগুলো কমপ্লিকেশন ডেভেলপ করছে। সেই কমপ্লিকেশনগুলো ঠিক করতে গেলে তাহলে আমাদের এইগুলোকে জানতে হবে। এইগুলো গেল মেজর সেল।
কিছু মাইনর সেল থাকে, কিছু মাইনর সেল থাকে। তাহলে মাইনর সেলগুলোর ফাংশন কি? মাইনর সেল বলতে বোঝায় যেমন যে ভেসো অ্যাক্টিভ ইন্টেস্টিনাল পেপটাইড, একে আমরা বলি ভিআইপি। ভেসো অ্যাক্টিভ ইন্টেস্টিনাল পেপটাইড এটা হচ্ছে ভিআইপি হলো। এবং এখানে এইটা একটা যেমন থাকে, আর একটা থাকে যে এন্টেরোক্রোমাফিন সেল, এটা হলো মাইনর সেল টাইপ। তাহলে একটা গেল মেজর সেল টাইপ আর একটা হচ্ছে মাইনর সেল টাইপ। এটা এন্ডোক্রিনাল প্যানক্রিয়াস। তাহলে ডায়াবেটিক মেলিটাস ব্যাপারটা তাহলে কি হলো? ডায়াবেটিক মেলিটাসকে আমরা বলতে পারি অ্যাজ পার হু, WHO যা বলছে, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন WHO যেটা বলছে যে diabetic mellitus defined as a heterogeneous metabolic disorder characteristics by common feature of chronic hyperglycemia with disturbance of carbohydrate, fat and protein metabolism। মানেটা হলো তো, কারণ আমরা যদি বলি সুগার হয়েছে, বলে চিনি খাওয়া বন্ধ করে দাও, আলু খাওয়া বন্ধ করে দাও, ভাত খাওয়া বন্ধ করে দাও। কিন্তু হু কি বলছে? হু বলছে অ্যাজ পার WHO ডায়াবেটিস মানে কি হলো? যে হেটেরোজেনিয়াস মেটাবলিক ডিসঅর্ডার, যার ক্যারেক্টারিস্টিক্স বাই কমন ফিচার থাকবে ক্রনিক হাইপারগ্লাইসেমিয়া বেড়ে যাচ্ছে, উইথ ডিস্টারবেন্স অফ কিসের ডিস্টারবেন্স অফ? কার্বোহাইড্রেট, ফ্যাট অ্যান্ড প্রোটিন মেটাবলিজম। তাহলে আমরা যে প্রতিদিন কার্বোহাইড্রেট খাচ্ছি, ফ্যাট খাচ্ছি, প্রোটিন খাচ্ছি, তার মেটাবলিক ডিসঅর্ডার। ফ্যাট খাচ্ছি, ফ্যাট কন্টেন্ট যেগুলো আছে তার মধ্যে যে আমরা ফ্যাটটা খাচ্ছি, তাহলে সেই ফ্যাটটা মেটাবলিক ডিসঅর্ডার হতে পারে। আবার প্রোটিনও মেটাবলিক ডিসঅর্ডার হতে পারে। তাহলে প্রোটিন মেটাবলিক ডিসঅর্ডার হতে পারে, ফ্যাট মেটাবলিক ডিসঅর্ডার হতে পারে। তাহলে এই যে ডিসঅর্ডার গুলো হচ্ছে, এই ডিসঅর্ডার গুলোর জন্য আমাদের ডায়াবেটিক মেলিটাস হতে পারে অ্যাকর্ডিং টু হু, WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। এটা একটা বেসিক জায়গা গেল। এরপরে আমরা একটা জিনিস বুঝতে পারি, সেটা হলো যে আমরা এগুলোকে ভাগ করব কি করে। আমরা অনেক সময় বলি টাইপ 1 ডায়াবেটিক মেলিটাস, আবার কখনো কখনো বলি টাইপ 2 ডায়াবেটিক মেলিটাস। একটা বলি টাইপ 1 ডায়াবেটিক মেলিটাস, আবার কখনো কখনো বলি টাইপ 2 ডায়াবেটিক মেলিটাস। তাহলে টাইপ 1 বা টাইপ 2 এগুলোকে আমরা বুঝবো কি করে? টাইপ 1 বা টাইপ 2 এগুলোকে আমরা বুঝবো কি করে? তাহলে একটা পেশেন্ট যখন আমাদের কাছে আসবে, সেই পেশেন্টটাকে আমরা টাইপ 1 এবং টাইপ 2 তে ভাগ করব কি করে? তাহলে সেটা একটা বড় ফ্যাক্টর। তাহলে এই ফ্যাক্টরটাকে যদি আমরা করতে হয়, যে টাইপ 1 বা টাইপ 2 কে যদি আমরা আমাদের ভাগ করতে হয়, আমি বেসিক জায়গাগুলোকে যদি ভাগ করতে চাই, তাহলে কি করে পারব? তার মধ্যে আমাদের জানতে হবে যে টাইপ 1 ডায়াবেটিক, এর মধ্যে আবার কিছু সাব টাইপ আছে। সাব টাইপ 1A এবং সাব টাইপ 1B, সাব টাইপ 1A এবং সাব টাইপ 1B, মানে টাইপ 1 এর মধ্যে সাব টাইপ 1A ডায়াবেটিক, আবার সাব টাইপ 1B ডায়াবেটিক হলো। তো এই যে সাব টাইপ গুলো হচ্ছে, টাইপ 1 এর মধ্যে সাব টাইপ গুলো হচ্ছে, তাহলে আমাকে আগে জানতে হবে যে টাইপ 1 ডায়াবেটিসটা কেন হচ্ছে। টাইপ 1 ডায়াবেটিসটা কেন হচ্ছে? কারণ এই
টাইপ 1 ডায়াবেটিস এটাকে আমরা বলতে পারি যে এটা তৈরি হচ্ছে কিভাবে 10% অফ দ্য কেসেস অফ দ্য টাইপ 1 ডায়াবেটিস। এটাকে বলা হতো প্রিভিয়াসলি, এটাকে বলা হতো জুভেনাইল অনসেট ডায়াবেটিস, জড, জুভেনাইল অনসেট ডায়াবেটিস। কারণ এই জুভেনাইল অনসেট ডায়াবেটিস হলো, মনে করুন ছোটবেলা থেকেই তার ডায়াবেটিসটা আছে, কখনো কম হচ্ছে কখনো বেশি হচ্ছে, তাহলে সেক্ষেত্রে হচ্ছে জুভেনাইল অনসেট ডায়াবেটিস। এটা একটা গেল। এবার আর একটা গেল কি, যদি ডিউ টু দ্য অকারেন্স অফ দ্য ইয়াঙ্গার এজ, যেটা ছোটবেলায় হয়। আর একটা গেল কি, আর একটা গেল ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিক মেলিটাস, IDDM, ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিক মেলিটাস। এটা গেল আর। তাহলে এর সাব টাইপ, এই যে ইনসুলিন ডিপেন্ডেন্ট বা টাইপ 1 DM ডায়াবেটিক মেলিটাস, একে আবার আলাদা করে দুটো ভাগে ভাগ করে যদি আমরা সাব টাইপ 1A আর সাব টাইপ 1B, তাহলে সাব টাইপ 1A ডায়াবেটিক মানেটা কি, যেটাকে বলি অটো ইমিউন। অর্থাৎ কিছু কিছু মানুষের অটো ইমিউন ডিজিজ আছে, মানে তার ইমিউনিটি হ্যাঁ কি হচ্ছে, হ্যাঁ হ্যাঁ ওই ওষুধগুলো একবার করে বাড়িয়ে দিক না। আমি একটু ক্লাস নিচ্ছি, আমি একটা ক্লাস নিচ্ছি, ওই ওষুধগুলি আরেকবার করে বেশি করে আরেকবার করে বাড়িয়ে দিক, ঠিক আছে? তো সাবটাইপ 1A, সাবটাইপ 1 হচ্ছে বললাম ইমিউনো মেডিয়েটেড ইমিউনো ডেফিসিয়েন্সি। এই যে ইমিউন সিস্টেমটা ডিস্ট্রাকশন হচ্ছে, ইমিউন সিস্টেমটা কমে যাচ্ছে। তাহলে ইমিউন সিস্টেমটা যখন কমে যাচ্ছে, কি করে কমছে? একজন ইনবর্ন তার ইমিউন সিস্টেমটা কমে গেল, এটা যেমন হয়। আবার এখানে ডায়াবেটিসের ক্ষেত্রে যেটা হয়, ইমিউন ডিস্ট্রাকশন অফ বিটা সেল। ওই যে বিটা সেলের কথা বলছিলাম, মেজর সেলের মধ্যে যে একটা বললাম যে বিটা সেল, যে সেলটা 70% থাকে, সেই বিটা সেল ইমিউন ডিস্ট্রাকশন অফ বিটা সেল, ইমিউনিটি যেটা ডিস্ট্রাকশন হচ্ছে, বিটা সেলটা ডিস্ট্রাকশন হচ্ছে, যেটা প্যাথোলজিক্যালি চেঞ্জ করছে ইনসুলিন ডেফিসিয়েন্সি। প্যাথোলজিক্যালি সেটা ইনসুলিন ডেফিসিয়েন্সিতে চেঞ্জ করছে, হলো। এইটাকে বলি আমরা সাবটাইপ 1A। আর সাবটাইপ 1B একটা আছে, মানে টাইপ 1 এর মধ্যে, সেটা হচ্ছে যে ইনসুলিন ডেফিসিয়েন্সি যেটা হচ্ছে, সেটাকে বলি আমরা ইডিওপ্যাথি। অর্থাৎ প্র্যাকটিস অফ মেডিসিনে একটা পয়েন্ট থাকে, ইডিওপ্যাথি। অনেক ডিজিজের কি কারণে হচ্ছে সেটাকে আমরা অনেক সময় খুঁজে পাই না, সেটাকে আমরা ইন্ডিকেট করি ইডিওপ্যাথি। তো সাবটাইপ 1B ডায়াবেটিক মেলিটাস, দ্যাট ইজ আ ইডিওপ্যাথিক একটা। আর 1 এটা হচ্ছে ইমিউনিটি ডেফিসিয়েন্সির জন্য। এবার এই যে টাইপ 1 ডায়াবেটিক মেলিটাস যেটা আমরা বলছিলাম, তো এই টাইপ 1 ডায়াবেটিক মেলিটাসের এটা হলো ফ্যাক্টর। তাহলে এই ফ্যাক্টরগুলো হচ্ছে টাইপ 1 এর মধ্যে পড়ছে। তাহলে আমরা যখন কেস হিস্ট্রি নেব, কেস হিস্ট্রিতে যদি আমরা এইভাবে বুঝতে পারি, তাহলে আমরা আইডেন্টিফাই করেই দিতে পারবো যে এটা টাইপ 1 ডায়াবেটিক বা টাইপ 1 সাবটাইপ 1। এবার অনেকে আছে, আমরা কেন এত সব করতে যাব, আমরা তো খালি ওই কেস টেকিং করবো, সিমটম সিমিলারিটি করবো, করে একটা মেডিসিন সিলেক্ট করব, দিয়ে দেবো। এই চিন্তা ভাবনা থেকে
যেহেতু হোমিওপ্যাথি একটা বিজ্ঞান, বিজ্ঞানটা প্রত্যেকটা সময় আপডেট হয়, তাই নিজেকে আপডেট করার জন্য এটা করতে হবে, এটা মনে রাখবেন। কোনো বিতর্কর জায়গা না গিয়ে নিজেকে আপডেট করতে হবে। নিজে আপডেট হলে পেশেন্ট ঠিকঠাক দেখতে পাবেন এবং পেশেন্টেরও সুবিধা হবে যে পেশেন্ট প্রপার ট্রিটমেন্টটা পাবে। তো পেশেন্টকে তো আন্দাজে ওষুধ দিয়ে লাভ নেই কিছু, সেই কারণে জানাতে হবে। এবার আমরা আসছি টাইপ 2-তে। টাইপ 2 ডায়াবেটিক মেলিটাস। টাইপ 2 যেটা হয় সেটা হচ্ছে যে 80% অফ দ্য কেসেস ডায়াবেটিক মেলিটাসের 80% অফ দ্য কেসেস যেটাকে আমরা টাইপ 2-র মধ্যে ফেলতে পারি। এবং এটা আরেকটা নাম বলা হয় যে ম্যাচুরিটি অনসেট ডায়াবেটিস। তাহলে যদি তার এই ম্যাচুরিটি অনসেট ডায়াবেটিসটা হয়, এর আরেকটা নাম বলা হয়, মানে ম্যাচুরিটি অনসেট তার বয়স হচ্ছে, তখন ডায়াবেটিস দেখা দিচ্ছে, আমরা তখন ধরলাম তার টাইপ 2 ডায়াবেটিক মেলিটাস। এছাড়া এটাকে আমরা ইন্ডিকেট করতে পারি যে নন ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিস। হ্যালো, কেন, কেমন আছেন? ঠিক আছে, কালকে আসুন, আজকে তো বন্ধ করে দিচ্ছি। হ্যাঁ, কালকে আসুন। হ্যাঁ, বললাম তো নেগেটিভই হবে, ওটা কোভিড হয়নি জানি তো। আমি বললাম কোভিড হয়নি, কোভিডের সিমটম নেই। ঠিক আছে, আপনি কালকে আসুন তাহলে। সরি, পেশেন্টের ফোন আসছে, অসুবিধা হয়ে যাচ্ছে। তো টাইপ 2 ডায়াবেটিস আমরা যেটা বলছিলাম যে নন ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিক মেলিটাস, এটা 80% পেশেন্টের ক্ষেত্রে আমরা দেখতে পাই। তো এইটা যখন আমরা 80% পেশেন্টের ক্ষেত্রে দেখতে পাই, এটা হচ্ছে আরেকটা বললাম যে ম্যাচুরিটি অনসেট, মানে বয়স হচ্ছে, তার সাথে এই ডায়াবেটিসটা হওয়ার সম্ভাবনা থাকে। এছাড়া এর কিছু স্পেসিফিক টাইপ অফ ডায়াবেটিস আছে, যেটাকে আমরা বলি আদার স্পেসিফিক টাইপ অফ ডায়াবেটিস। সেটা কিছু ফ্যাক্টরের ক্ষেত্রে আছে, ওটা পরে আলোচনা। তো টাইপ 2 ডায়াবেটিস যেটা হয়, টাইপ 1 আর টাইপ 2 এই দুটোর মধ্যে কিছু ফ্যাক্টর থাকে, যে ফ্যাক্টরগুলো আমরা ক্লিনিক্যালি আমাদের বুঝতে হবে। যেমন টাইপ 1 এর ক্ষেত্রে একটা বেসিক ফেনোমেনা থাকে, যেটা হচ্ছে ডিস্ট্রাকশন অফ বিটা সেল মাস, আগে একটু বলেছিলাম, কিন্তু এত কিছু বললে তো আর মনে থাকবে না। কিছু ফ্যাক্টর যেগুলো মনে রাখার জন্য আমি বলছি, সেই ফ্যাক্টরগুলো মনে রাখলেই হবে। টাইপ 2টা তো টাইপ 1-এ গেলাম। টাইপ 2-র ক্ষেত্রে যেটা দরকার সেটা হচ্ছে কিছু জেনেটিক ফ্যাক্টর। যে জেনেটিক ফ্যাক্টর অর্থাৎ ওই ফ্যামিলি হিস্ট্রি আর কি, আমরা আমাদের ফ্যামিলি হিস্ট্রিতে যেটা বলি যে ফ্যামিলিতে বাবার আছে, জ্যাঠার আছে, কাকার আছে, ভাইয়ের আছে, এইরকম একটা ফ্যামিলি হিস্ট্রি দেখে তার জেনেটিক ফ্যাক্টর হিসেবে স্ট্রঙ্গার একটা বেসিক পয়েন্ট থাকে ডায়াবেটিস হওয়ার জন্য। হলো এটা প্যাথোলজিতেই আমরা বলতে পারি। তাহলে আমাদের হোমিওপ্যাথি যখন আমরা কেস টেকিং করবো, ফ্যামিলি হিস্ট্রি, পাস হিস্ট্রি, এইগুলো এর জন্য ইম্পর্টেন্ট আছে। এবার কনস্টিটিউশনাল ফ্যাক্টর, এটা আমাদের অর্গাননে আছে কনস্টিটিউশন। সেই কনস্টিটিউশনাল ফ্যাক্টর মানে কি? যেমন একটা ফ্যামিলিতে হ্যালো, আমি তো বললাম আমি তো ক্লাস করছি, ওই ওষুধগুলো একবার করে বাড়িয়ে খাক। আমি তো ক্লাস করছি। হ্যাঁ,
সরি, কনস্টিটিউশনাল ফ্যাক্টর। এই কনস্টিটিউশনাল ফ্যাক্টর হলো যে তার কনস্টিটিউশন, যেমন একটা পেশেন্ট খুব মোটা, মোটা মানে কি ওবেসিটি, তাকে যদি আমরা জিজ্ঞেস করি বাড়িতে সবার ওবেসিটি আছে, বলে হ্যাঁ, তাহলে ফ্যামিলি হিস্ট্রিতে ওবেসিটি আছে। তাহলে ফ্যামিলি হিস্ট্রিতে যদি ওবেসিটি থাকে তাহলে আমরা বলতে পারি যে এর কনস্টিটিউশন, ফ্যামিলিয়াল কনস্টিটিউশন ওবেসিটি, তো তার জন্য তার ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা। এটা হচ্ছে কনস্টিটিউশন। আবার কনস্টিটিউশন হচ্ছে হাইপারটেনসিভ বা হাইপারটেনশন, তার ফ্যামিলি হিস্ট্রির কনস্টিটিউশন হচ্ছে হাইপারটেনশন। সেই কনস্টিটিউশন আছে কিনা আমরা যদি দেখি যে তার ফ্যামিলি হিস্ট্রিতে হাইপারটেনশন আছে, সেটা একটা ফ্যাক্টর। আবার ফিজিক্যাল অ্যাক্টিভিটি, এবং এই ফিজিক্যাল অ্যাক্টিভিটি হলো যে এক একটা ফ্যামিলিতে আছে ফিজিক্যাল অ্যাক্টিভিটি খুব কম করে, কাজকর্ম খুব কম করে, ফিজিক্যাল অ্যাক্টিভিটি কম, তাদের ক্ষেত্রে ডায়াবেটিসে টাইপ 2 ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা থাকতে পারে। এটা গেল একটা ফ্যাক্টর। নেক্সট ফ্যাক্টর হচ্ছে ইনসুলিন রেজিস্ট্যান্স। ইনসুলিন যদি রেজিস্ট করে যায়, এটা হচ্ছে ওয়ান অফ দ্য প্রমিনেন্ট মেটাবলিক ফিচার অফ টাইপ 2 ডায়াবেটিক মেলিটাস। তাহলে এখানে ইনসুলিন যদি রেজিস্ট্যান্স হয়, এই ইনসুলিন রেজিস্ট্যান্স হলে প্রমিনেন্ট মেটাবলিক ফিচার টাইপ 2 ডায়াবেটিসের ক্ষেত্রে ল্যাক অফ রেসপন্সিভ পেরিফেরাল টিস্যু টু ইনসুলিন। এই ইনসুলিনটা পেরিফেরাল টিস্যুতে একটা ল্যাক অফ রেসপন্স, তার ফাংশনটা কমে গেল। এটা যখন কমে গেল তখন এখানে এই এভিডেন্সটা তৈরি হলো যেখানে টাইপ 2 ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা, বা এখানে মেকানিজম অফ হাইপারগ্লাইসিমিয়া তৈরি করলো। হাইপারগ্লাইসিমিয়া মানেই হলো যে সুগারের পরিমাণটা বেড়ে গেল ব্লাডের মধ্যে। তাহলে রেজিস্ট্যান্স টু অ্যাকশন অফ ইনসুলিন, এইটা যেমন একটা ফ্যাক্টর। এই রেজিস্ট্যান্স টু অ্যাকশন অফ দ্য ইনসুলিন ইম্পায়ার গ্লুকোজ ইউটিলাইজেশন। গ্লুকোজ যে ইউটিলাইজেশন হবে আমাদের বডিতে, ফিজিওলজিক্যাল ইউটিলাইজেশন যে হবে, সেটাকে নষ্ট করে দেয়। সেই নষ্ট করে দেওয়ার জন্য বডিতে হাইপারগ্লাইসিমিয়া হয়ে গেল, অর্থাৎ বডি সেই গ্লুকোজটা ব্যবহার করতে পারছে না, জমে গেল, রক্তে গ্লুকোজের পরিমাণটা বেড়ে গেল, সুগার হয়ে গেল। আবার এইরকম হতে পারে যে কিছু কিছু ফ্যাক্টর আছে, এলিভেটেড ফ্রি ফ্যাটি অ্যাসিড। আমরা ডেফিনেশনের ক্ষেত্রে বলেছিলাম কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, এই তিনটেরই মেটাবলিক ডিসঅর্ডার যদি হয় সেক্ষেত্রে হবে। আবার এলিভেটেড ফ্রি ফ্যাটি অ্যাসিড, কেন এলিভেটেড ফ্রি ফ্যাটি অ্যাসিড হবে? একটা ওবেস পেশেন্ট, ওবেসিটি আছে, এবং এই ওবেসিটি হওয়ার জন্য সে ইম্পেয়ার গ্লুকোজ ইউটিলাইজেশন, মানে সে তার গ্লুকোজটা খরচ করতে পারছে না বডিতে, এবং তার এই ওবেসিটি হওয়ার জন্য ফ্যাটও বডিতে আছে। এই ফ্যাট বডিতে থাকার জন্য সেখানে এলিভেটেড বেড়ে যাচ্ছে, ফ্রি ফ্যাটি অ্যাসিডটা বডিতে বেড়ে যাচ্ছে, মানে ওই ব্লাডে বেড়ে যাচ্ছে। সেখানে কি হচ্ছে, তার জন্য তার ডায়াবেটিক মেলিটাস হতে পারে। তো এইগুলো হলো আমাদের টাইপ 2 ডায়াবেটিসের ক্ষেত্রে, ডায়াবেটিক মেলিটাসের ক্ষেত্রে ইম্পর্টেন্ট। আবার ইম্পায়ার্ড ইনসুলিন সিক্রেশন, তো ইনসুলিন যে সিক্রেশন হচ্ছে সেই সিক্রেশনটা ইম্পায়ার্ড হচ্ছে, সেই সিক্রেশনটা ঠিকঠাক মতন হতে পারছে না, তার ফাংশনটা ঠিকঠাক মতন হতে পারছে না, তার জন্য টাইপ 2 ডায়াবেটিস মেলিটাস হতে পারে। অর্থাৎ ইনসুলিন রেজিস্ট্যান্স হচ্ছে, ইনসুলিন সিক্রেশনটা ডিস্টার্ব করছে, এটার জন্য হতে পারে। নেক্সট যে পয়েন্টটা বলবো সেটা হচ্ছে ইনক্রিজড হেপাটিক গ্লুকোজ সিনথেসিস।
increased hepatic glucose synthesis. এটা একটা বড় কারণ। One of the normal role played by the insulin to the promote hepatic storage of glucose as glycogen and suppress the gluconeogenesis. লিভারের সাথে ডাইরেক্ট এটা রিলেশন। তাহলে এই যে লিভারের সাথে যে ডাইরেক্ট রিলেশন হচ্ছে হেপাটিক গ্লুকোজ সিনথেসিস, গ্লুকোজ সিনথেসিস হবে, অ্যানালাইসিস হবে, সেটা কিন্তু বেড়ে যাচ্ছে। তার ফলে কি হয়, ব্লাডের মধ্যে গ্লুকোজের পরিমাণ বেড়ে গেল এবং তখন সেটা হয়ে গেল টাইপ 2 ডায়াবেটিক মেলিটাস। টাইপ 2 ডায়াবেটিক মেলিটাস। তাহলে এই যে টাইপ 2 ডায়াবেটিক মেলিটাস এই কজগুলোর জন্য হতে পারে। তো আমরা একটা পেশেন্টকে যদি সেইভাবে পেশেন্টকে আমি আইডেন্টিফাই করতে যাব, আইডেন্টিফাই করব কি করে? খুব ইজি কতগুলো প্রসেসের মধ্যে দিয়ে আমি একটা পেশেন্টকে আইডেন্টিফাই করতে পারি। সেই ইজি প্রসেসগুলো কি কি হতে পারে? যেমন মনে করুন যে টাইপ 1 না টাইপ 2। যদি টাইপ 1 হয়, কারণ টাইপ 1টা খুব কম সংখ্যক হয়, টাইপ 2টা একটু বেশি সংখ্যক হয়। তাহলে আমরা বললাম যে 80% অফ দ্য পেশেন্ট সাফারিং ফ্রম টাইপ 2 ডায়াবেটিক মেলিটাস, কারণ ম্যাচুরিটি অনসেট ডায়াবেটিক হচ্ছে টাইপ 2। তাহলে এই ম্যাচুরিটি, তাহলে পেশেন্টকে আমি যখন জিজ্ঞেস করলাম যে আপনার ডায়াবেটিসটা কবে ধরা পড়েছে, বললো আমার 50 বছর বয়সে ধরা পড়েছে, বা আমার 40 ইয়ার্সের পর ধরা পড়েছে, আমার 30 ইয়ার্সের পর ধরা পড়েছে। তাহলে ম্যাচুরিটি অনসেট, এখানে আমি একটা ডায়াগনোসিস করলাম টাইপ 2 ডায়াবেটিক মেলিটাস। তাহলে এজটা হচ্ছে একটা বিলো 30 আর আফটার 40, বিলো 30 আফটার 40। তাহলে বিলো 30 যদি হয় তাহলে সম্ভাবনা থাকে টাইপ 1, আফটার 40 যদি হয় তাহলে টাইপ 2। যদি তার আগে হিস্ট্রি সে বলতে না পারে বা থেকে থাকে, কোনোদিন 20 ইয়ার্সে তার ডায়াবেটিস ছিল, সে বলতে পারলো না যে তার ছিল কিনা, সেক্ষেত্রে কিন্তু মিসডায়াগনোসিস হওয়ার সম্ভাবনা থাকতে পারে। হলো, এটা একটা ফ্যাক্টর গেল। 2 নম্বর ফ্যাক্টর হচ্ছে যে যদি টাইপ 1কে আমরা দেখি, টাইপ 1 খুব সিভিয়ারিটি হয় এবং হঠাৎ করে সুগার লেভেল বেড়ে গেল, সুগার লেভেল বেড়ে যাওয়ার পর সিভিয়ারিটি আর টেন্ডেন্সি তৈরি হয়, এমার্জেন্সি পেশেন্ট তৈরি হয়ে গেল। কিন্তু টাইপ 2 এর ক্ষেত্রে সেটা আস্তে আস্তে বাড়ে, গ্রাজুয়াল অ্যান্ড ইনসিডিয়াস, গ্রাজুয়াল অ্যান্ড ইনসিডিয়াস। ওকে, তো টাইপ 2 এর ক্ষেত্রে তাহলে এইগুলো আমাদের ক্লিনিক্যাল ইন্ডিকেশন। প্যাথোলজি করে আমি ক্লিনিক্যাল ইন্ডিকেশন কি বুঝবো, কি করে আমি এদেরকে আলাদা করব। আর হচ্ছে অনেক সময় দেখা যায় যে টাইপ 1 ডায়াবেটিসের ক্ষেত্রে সাধারণত নর্মাল থাকে বডি ওয়েট, নর্মাল বডি ওয়েট থাকে, বোঝা যায় না, হঠাৎ করে হলো। টাইপ 2 ক্ষেত্রে অনেক সময় দেখা যায় একটু বডি ওয়েট বেশি হয়ে গেছে, বা অনেকের ওবেস পেশেন্ট আছে যারা খুব মোটা হয়, তাদের ক্ষেত্রে টাইপ 2টা হওয়ার সম্ভাবনা থাকতে পারে। এরপর যেটা আমরা আমাদের কেস টেকিং করি যে ফ্যামিলি হিস্ট্রি। ফ্যামিলি হিস্ট্রিটা টাইপ 1 এর ক্ষেত্রে ফ্যামিলি হিস্ট্রি খুব একটা ইম্পর্টেন্স নয়, তবে 10% কেসের ক্ষেত্রে ফ্যামিলি হিস্ট্রি একটা ইম্পর্টেন্স দেওয়া হয়। কিন্তু টাইপ 2তে প্রায় 60 to 70% ফ্যামিলি হিস্ট্রির একটা ইম্পর্টেন্স আছে, যে তার ফ্যামিলি হিস্ট্রিতে ডায়াবেটিস আছে কি না, এটা একটা গেল। নেক্সট পয়েন্ট যেটা হচ্ছে যে যদি একটু আমরা অ্যানালাইসিস করি, যেটাকে আমরা বলি জেনেটিক অ্যানালাইসিস বা ক্রোমোজোমাল অ্যানালাইসিস। অনেক সময় ক্রোমোজোমাল অ্যানালাইসিস করা যায়, জেনেটিক অ্যানালাইসিস করা যায়। এই জেনেটিক অ্যানালাইসিসের ক্ষেত্রে টাইপ 1 যদি আমরা দেখি জেনেটিক অ্যানালাইসিস, তার রিপোর্ট যদি পাওয়া যায়, এখানে জেনেটিক্যালি কিছু পাওয়া যায় না। কিন্তু টাইপ 2 এর যদি জেনেটিক্যাল অ্যানালাইসিস দেখি, অর্থাৎ ক্রোমোজোমাল অ্যানালাইসিস দেখি, তো ক্রোমোজোম নাম্বার 6 এর ক্ষেত্রে সেটা একটা ডিফেক্ট হওয়ার সম্ভাবনা থাকে। ক্রোমোজোম নাম্বার 6 এর ক্ষেত্রে ডিফেক্ট হওয়ার সম্ভাবনা একটা থাকে। তাহলে এটা গেল ক্রোমোজোমাল অ্যাবনর্মালিটি।
ক্রোমোসোমাল অ্যাবনর্মালিটি। নেক্সট হচ্ছে যে ডায়াবেটিসের ক্ষেত্রে একটা প্যাথোজেনেসিস ফ্যাক্টর থাকে, যেটা অটো ইমিউন ডিস্ট্রাকশন অফ বিটা সেল ইন কেস অফ টাইপ 1, অটো ইমিউন ডিস্ট্রাকশন অফ দ্য বিটা সেল, যেটাকে আমরা টাইপ 1 এর ক্ষেত্রে বলতে পারি। আর একটা যেটা হয় যে যদি টাইপ 2 এর প্যাথোজেনেসিস আমরা বলি, তাহলে ইনসুলিন রেজিস্ট্যান্স হচ্ছে, impaired secretion of insulin হচ্ছে। তো ইনসুলিন রেজিস্ট্যান্স এন্ড ইনসুলিন impaired of secretion, এই দুটো কন্ডিশন হতে পারে। এবার ব্লাড টেস্ট যদি করি, ব্লাডের যদি ইনসুলিন লেভেল আমরা দেখি, তাহলে অনেক সময় দেখা যায় টাইপ 1 এর ক্ষেত্রে কমে যাচ্ছে ইনসুলিন লেভেল, বা টাইপ 2 এর ক্ষেত্রে যদি দেখি কখনো কখনো নর্মাল থাকে, কখনো কখনো বেড়ে যায়। তো ক্লিনিক্যাল ম্যানেজমেন্ট হচ্ছে ডায়েট ম্যানেজমেন্ট। আমরা বলতে পারি যে ডায়েট ম্যানেজমেন্ট বলতে পারি, তার সাথে মেডিসিন দিতে পারি টাইপ 1 এর ক্ষেত্রে। টাইপ 2 এর ক্ষেত্রে যেমন ডায়েট ম্যানেজমেন্ট আছে, এক্সারসাইজ আছে, এবং তার সাথে আমরা আমাদের কেস টেকিং দিয়ে যে কেস টেকিং গত যে ইয়েটা করা যায়, ওই কি বলে যে কনস্টিটিউশনাল মেডিসিন আসবে, সেই কনস্টিটিউশনাল মেডিসিনকে আমরা দিতে পারি। সেক্ষেত্রে অনেক ভালো এফেক্ট হতে পারে, পেশেন্টের ক্ষেত্রে অনেক ভালো কাজ হতে পারে। এটা একটা প্যাথোলজিক্যাল রিলেশন গ্যাপ। এবার কেন এই প্যাথোলজিটা আমাদের দরকার হচ্ছে ডায়াবেটিসের ক্ষেত্রে? কারণ ডায়াবেটিস যদি দীর্ঘদিন ধরে চলে, একটা পেশেন্ট অনেক ক্রনিক ডায়াবেটিস নিয়ে আছে, তো তার মধ্যে তো অনেকগুলো সমস্যা দেখা দিতে পারে, এবং এই যাকে আমরা বলি কমপ্লিকেশন, ডায়াবেটিক কমপ্লিকেশন নিয়ে পেশেন্ট আসে। তো তার যে কমপ্লিকেশন আসে, সেই কমপ্লিকেশনের মধ্যে আমরা মেটাবলিক কমপ্লিকেশন একটা বড় ইম্পর্টেন্ট। তার মেটাবলিক কমপ্লিকেশন মানে মেটাবলিজম ঠিকঠাক হচ্ছে কিনা, সেটা একটা বড় ফ্যাক্টর। তো সেই মেটাবলিক কমপ্লিকেশনের মধ্যে অ্যাকিউট মেটাবলিক কমপ্লিকেশন বলি আমরা, অ্যাকিউট মেটাবলিক কমপ্লিকেশন। এই অ্যাকিউট মেটাবলিক কমপ্লিকেশনের মধ্যে দেখবেন পেশেন্টের ক্ষেত্রে দেখতে পাবেন যে একটা পেশেন্ট তার ডায়াবেটিক মেলিটাস আছে, এবং সে হঠাৎ করে তার হাইপোগ্লাইসিমিয়া হয়ে গেল, অর্থাৎ সুগারটা হঠাৎ করে কমে গেল, মাথা ঘুরলো, পড়ে গেল, কিছুক্ষণ পরে আবার জল ফল দিলে উঠে গেল, মিষ্টি খাওয়ালো উঠে গেল। কেন হচ্ছে এটা? এই কমপ্লিকেশনটা কেন হচ্ছে? কমপ্লিকেশন হচ্ছে, এটাকে বলি আমরা অ্যাকিউট মেটাবলিক কমপ্লিকেশন। যে তার মেটাবলিজম হলো না, তার হঠাৎ করে মেটাবলিজম ডিফেক্টের জন্য সে ডায়াবেটিকের পেশেন্ট, তার হাইপোগ্লাইসিমিয়া হয়ে গেল। এই হাইপোগ্লাইসিমিয়া হলো, এটার জন্য মেটাবলিক কমপ্লিকেশন অনেকগুলো ডেভেলপ করতে পারে। সেক্ষেত্রে ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস যে কমপ্লিকেশন হয়, সেটা হচ্ছে ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস নাম্বার 1। নাম্বার 2তে আমরা যদি বলতে পারি যে হাইপার অসমোলার হাইপারগ্লাইসেমিক নন কিটোটিক কোমা, অর্থাৎ ডায়াবেটিক কোমা। পেশেন্টের ক্ষেত্রে অনেক সময় ডায়াবেটিক কোমা হওয়ার সম্ভাবনা থাকতে পারে, অর্থাৎ তার সেন্সলেস হয়ে গিয়ে তার আর সেন্স ফিরলো না, সে অনেক দিন ধরে থাকলো, 2-3 দিন ধরে থাকলো, হয়তো সে মারা গেল, বা কোমা থেকে অনেকে ফিরে আসতে পারে, কিন্তু বেশিরভাগ কোমা থেকেই কিন্তু সে রিকভারি করতে পারে না, কারণ মাল্টি অর্গান ফেলিয়ার তখন হয়ে যায়। আর কি হয়? হাইপোগ্লাইসিমিয়া হয়ে যেতে পারে। আর কি হতে পারে? ডায়াবেটিক মাইক্রোঅ্যাঞ্জিওপ্যাথি হলো ডায়াবেটিক নেফ্রোপ্যাথি, নেফ্রো রিলেটেড টু কিডনি। ডায়াবেটিক নিউরোপ্যাথি মানে রিলেটেড টু নার্ভাস সিস্টেম। ডায়াবেটিক রেটিনোপ্যাথি
অর্থাৎ রিলেটেড টু আই, এবং ইনফেকশন হলো, যেমন অনেকে আমরা বলি যে সুগার আছে, তাহলে এগুলো কেটে গেছে, এই কাটাগুলো কমবে না, সহজ এগুলো থাকবে। কেন? সুগারের কমপ্লিকেশন ইনফেকশন, অর্থাৎ ডায়াবেটিকের যে ইনফেকশন থাকে সেই ইনফেকশনের মধ্যে যতগুলো ইনফেকশন হতে পারে, টিউবারকুলোসিস হতে পারে, নিউমোনিয়া হতে পারে, পাইলোনেফ্রাইটিস হতে পারে, ওটাইটিস মিডিয়া হতে পারে, কার্বাঙ্কল হতে পারে, ডায়াবেটিক আলসার হতে পারে। হলো কারণ তার ইমিউনিটিটা কমে যায়, পুয়ার ব্লাড সাপ্লাই হয়, ভাস্কুলার ইনভলভমেন্ট হয়, হাইপোগ্লাইসিমিয়া হতে পারে, হাইপার গ্লাইসিমিয়ার জন্য এই প্রবলেমগুলো হয়। এই প্রবলেমগুলো হলে খুব সহজে তার ইনফেকশনটা সে ক্যারি করতে পারে। তাহলে ইনফেকশন যদি ক্যারি করে, সে ইনফেকশন ক্যারি করলে কি কি ইনফেকশন করলো? তাহলে টিউবারকিউলোসিস করলো, নিউমোনিয়া করলো, পাইলোনেফ্রাইটিস করলো, ওটাইটিস মিডিয়া মানে কানের, কার্বাঙ্কল করলো, ডায়াবেটিক আলসার করলো। তাহলে এত কিছু ইনফেকশন কিন্তু ডায়াবেটিক থেকে হতে পারে। তাহলে পেশেন্ট শুধু পাইলোনেফ্রাইটিস নিয়ে এসছে, তাহলে পাইলোনেফ্রাইটিসকে তো প্রথমে ডায়াগনোসিস করতেই হবে, পাইলোনেফ্রাইটিস কেন হলো, তার কজগুলো কী কী, এবং তার সাথে সাবসিকুয়েন্টলি তার ডায়াবেটিক মেলিটাস আছে কিনা সেইটাকেও ডায়াগনোসিস করতে হবে। তো সেইটাকে যদি আমরা ডায়াগনোসিস করতে না পারি, তাহলে আমাদের কিন্তু পুরো কেসটা মানে সেই ডিজিজটা পুরোটাই ডায়াগনোসিস করা সম্ভবপর হবে না। হলো, তো এইটা গেল আজকের ডায়াবেটিক মেলিটাস। কারোর যদি কোনো কোশ্চেন থাকে, প্রশ্ন থাকে, তারা লিখিত পাঠাবেন, তার উত্তর দেওয়ার চেষ্টা করব। বলে আজকের এই ক্লাস সবাইকে অভিনন্দন জানিয়ে আজকে এই ক্লাস বন্ধ করলাম বা শেষ করলাম। নমস্কার, সবাই ভালো থাকবেন। কোথায় আছে এটা? করেছি